করেছিলাম এবং আমি এই কমিশনের চেয়ারম্যান এই সরকার দ্বারা নিয়োজিত হয়েছে। তো রৌমারী যুদ্ধ, পদুয়া রৌমারী যুদ্ধ যখন হয় ভারতের সঙ্গে, ভারত পরাজিত হয়, তাদের অনেক মানুষ, অনেক সৈনিক মারা যায়। তখন আমাকে এই বিডিআর এর ডিজির পদ থেকে অপসারণ করে আপনার বগুড়া ডিভিশনের জিওসি করা হয়, 11 পরবর্তী ডিভিশন। এরপরে 1 বৎসর ডিজি লেভেলের কোনো কনফারেন্স কিন্তু বিডিআর এবং বিএসএফ ডিজি ব্যাপারে কনফারেন্স হয়নি। এটার রিটেন রিপোর্ট আমাদের কাছে আছে। অর্থাৎ ভারত ওই সময় বিএনপি এবং জামাত জোট সরকার, এই সরকারের উপরে চাপ সৃষ্টি করেছিল যে জেনারেল ফজলুর রহমানকে আর্মি থেকে বের করে না দেওয়া পর্যন্ত এই কনফারেন্স হবে না। এবং 2000 সালে 17ই মার্চ আমাকে চাকরি থেকে অকালীন বাধ্যতামূলক অবসর দেওয়া হয় বিএনপি জামাত সরকারের সময়। আমার দৃঢ় বিশ্বাস যে তখন থেকেই কিন্তু এই ভারত ষড়যন্ত্র শুরু করে। আমি যতদিন আর্মিতে ছিলাম ভারত এটা করার সাহস করেনি। আমি বের হয়ে যাওয়ার পরেই কিন্তু এটা শুরু হয় এবং অ্যাক্টিভলি শুরু হয় 2008 সালে। 2008 সাল থেকে এটাকে অ্যাক্টিভলি শুরু হয় এবং দীর্ঘ 1 বছর ধরে এই ষড়যন্ত্র চলে। সিরিজ অফ মিটিং হয়েছে, সেখানে কনফারেন্স হয়েছে, বিদ্রোহী সৈনিকরা যারা এগুলো নিয়ে ষড়যন্ত্রের সঙ্গে জড়িত তারা ফজলুল করিম সেলিম সাহেবের বাসায় গেছেন, সাহারা খাতুনের সঙ্গে যোগাযোগ করেছেন, তাপসের ওখানে অফিসে যোগাযোগ করেছে। এই সমস্তগুলো 1 বছর ধরে চলে। তারপর লিফলেট বের হয়েছে 21 তারিখে 2009 সালে। এগুলো পাওয়ার পরেও কিন্তু কোনো ব্যবস্থা ইন্টেলিজেন্স অর্গানাইজেশন তারাও করেনি। যিনি খোদ ডিজি ছিলেন জেনারেল শাকিল, উনিও কিন্তু এটাকে খুব একটা সিরিয়াসলি নেননি। তারপরে কনফারেন্স এই যে যেটা প্যারেড হলো বিডিআর এর ওই সময় টাটু শো করার জন্য বিভিন্ন জায়গা থেকে সৈনিকদেরকে আনা হয়েছিল, অফিসারদেরকে নিয়ে আসলো, ম্যান্ডেটরি যারা সেক্টর কমান্ডার তারা ওই সময় আসেন। তো এইখানে এই যে ষড়যন্ত্রগুলো হচ্ছে, এখানে আর ইস্যু আছে যে ওদের মানে ইউনিট এর বিজিবি বিডিআর এর, সেটাও কিন্তু এটা জেনেছিল, এরাও কম্প্রোমাইজ হয়ে গেছে, এরাও কিন্তু জেনে আর কিছু বলেনি। ডিজি ফাত্তারের কোনো খবর আসেনি, এনএসআর তরফ থেকে কোনো খবর দেওয়া হয়নি। ডিজি ওই সময় জেনারেল শাকিল ছিলেন, তিনি নিজেও লিফলেট পেয়েছেন, পেয়ে খুব একটা ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তিনি বলছেন যে আমি দরবার হবে, দরবারে আমি এই জিনিসগুলো ক্লিয়ার করব, যে গ্রেভান্স গুলো ছিল। কিন্তু ওখানে খুবই ন্যাক্কারজনক ভাষা ব্যবহার করা হয়েছে যে আমরা আর্মি অফিসার থেকে কুকুরের মতো তাড়াবো এখান থেকে। তারপরে এই যে বিডিআর এর যে প্যারেড হলো, এই প্যারেডটা 4 বার চেঞ্জ হয়েছে ডেট। আমিও ডিজি ছিলাম, আমরা এমএসপিএম যে আছে মিলিটারি সেক্রেটারি প্রাইম মিনিস্টার, তার সঙ্গে যোগাযোগ করে আমরা একটা স্লট নিয়ে নেই যে কোন দিন উনি ফ্রি, সেদিন আমরা ওই ডেটটা রাখি। কিন্তু এবার ওই সময় দেখা গেল 2009 সালে যে 4 বার ডেট চেঞ্জ হয়েছে, তারপরে ঘুরে এসে ওই প্রথম দিনই কিন্তু হয়েছে। তাহলে এখানে যথেষ্ট সন্দেহ করার কারণ আছে যে এটা একটা ষড়যন্ত্রের আভাস পাওয়া যায় এখানে, যে এটা ষড়যন্ত্র করা হয়েছিল এই জায়গায়। সেখান থেকে শুরু। একজন প্রশ্ন করেছে, নুরুল ইসলাম গোলাগুলিতে জড়িত ছিল, এটা সবাই জানে। সে শহীদ কিভাবে হলো আর মরণোত্তর শহীদ মর্যাদা কিভাবে পায়? 3 জন সৈনিক ঘটনায় জড়িত। নুরুল সহ তার ছেলে সাইফুল আওয়ামী লীগের সকল সুযোগ সুবিধা ভোগ করেছে। ফজলুর রহমান স্যারের কাছে প্রশ্ন। না, সরকার তো আওয়ামী লীগ সরকার বলেন আর বিএনপি সরকার বলেন, এই সরকারের সময় বা বিএনপি সরকার যে পরবর্তীতে আসছে তখন কি সুযোগ সুবিধা নেয়নি? আপনি বলেন। একটা সরকার তো একেবারে সবকিছু না করে দিবে তা তো হয় না। এটা সরকারের রাজনীতিও হতে পারে। ইভেন যারা মানে 57 পরিবারের তো অনেকে সুযোগ সুবিধা ভোগ করেছে, এখন সেই অনুযায়ী তো সবাই করেছে, তারাও করেছে। ওই সময় ওই যে শহীদ পরিবার তাদেরকে বিভিন্ন ভাবে সহায়তা করা হয়েছে, তো তাকেও করা হয়েছে। এটা এমন কিছু তো বিষয় নয়। আপনি যে বলেছিলেন যে আপনি যখন 2001 পদুয়ার ঘটনার পরে আপনাকে সরিয়ে দেওয়া হয়েছে, তো সেখানে আমরা আসলে সেই তখন থেকে বা এখন পর্যন্ত বিডিআর ঘটনার পরেও আমরা দেখেছি যে অনেকেই পুরস্কৃত হয়েছে। এই যে যারা ভিকটিম ফ্যামিলি তারাও কিন্তু অনেকে পুরস্কৃত হয়েছে। তা আবার বা যারা এই ঘটনার সাথে জড়িত ছিল তারা কিন্তু পদোন্নতি পেয়েছে। তো আবার অনেকে যারা প্রতিবাদ করেছে তারা কিন্তু অনেক নির্যাতনের শিকার হয়েছে। তো সেই বিষয়গুলো কি আপনাদের তদন্তে এসেছে কিনা? সবগুলো এসেছে, সবগুলো। এমন কোনো বিষয় আমরা ছেড়ে দেইনি। প্রত্যেকটা বিষয়ে আমরা তদন্ত করেছি। তদন্ত করে আমরা জানবার চেষ্টা করেছি যে কেন এটা হলো, কেন হলো, কিভাবে হলো। এগুলো আমরা তদন্ত করেছি, সবগুলোই করেছি। এমন নয় যে আমরা করিনি।
হুম। আ বর্তমান যিনি সেনাপ্রধান উনি একটি প্রোগ্রামে ২২শে মে যদি আমি ভুল না করে থাকি ২২শে মে উনি ইফ নট বার্চ আ এবং ফুল স্টপ এরকম বলেছিলেন যে বাইরের কোন দেশ জড়িত না। তো এই কথাটা যখন বলে তখন আপনিও সরাসরি ছিলেন। এটা কোনভাবে প্রভাবিত হয়েছে কিনা পরবর্তীতে এবং আ উনার আসলে কোন সম্পৃক্ততা পাওয়া গেছে কিনা সেই বিটিআর ঘটনায় এবং জাহাঙ্গীর আলমের কথাও আমি জিজ্ঞেস করব যে উনারও কোন সম্পৃক্ততা আপনাদের তদন্তে উঠে এসেছে কিনা? দেখেন উনি উনার স্টেটমেন্ট আমরা চেয়েছিলাম, উনি সশরীরে এসে আমাদেরকে লিখিত স্টেটমেন্ট আমাদেরকে দিয়েছেন। আ উনি ওই সময় একটা ইউনিটের সেকেন্ড ইন কমান্ড ছিলেন। এবং উনি একটা কোম্পানি নিয়ে ওই সময় ডিপ্লয়েড ছিলেন ওই জায়গায়। তো হুম, তার উপরে তার সিও ছিল, তার উপরে ব্রিগেড কমান্ডার ছিল। তো একজন মেজরের ওই সেকেন্ড ইন কমান্ড হিসেবে তার কোনো কমান্ড তো ওই সময় ব্যাটালিয়নে ছিল না। এইজন্য যে তার সিও সেখানে উপস্থিত ছিলেন। তো যার কমান্ড নাই তাকে আপনি কিভাবে জড়িত বলবেন? এবং তার আগে তার সিও ছিল সেখানে উপস্থিত, তার ব্রিগেড কমান্ডার উপস্থিত ছিল। আমরা তাদের বিষয়ে ডিটেইল তদন্ত করেছি এবং আমাদের হুম, মতামত আমরা জানিয়েছি। কাজেই ওইটা যদি হয় তাহলে প্রত্যেকটা মেজরকেই আমাদের বিচারের আওতায় আনতে হয়। এটা তো সম্ভব নয়। আর তাছাড়া উনি জড়িত নয় তো এটা হবে কি করে? এটা তো তার কমান্ডিং অফিসার সেখানে ছিলেন। তো উনি কি করবেন? আমি হুম, নিজেও সেকেন্ড ইন কমান্ড ছিলাম একটা ইউনিটের। আ ওইটা একটা এই মেজর কি করতে পারে সেটা আমরা সবাই জানি আর্মিতে। এটা বলার হুম। অপেক্ষা রাখে না আরকি। এই।